সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন আমাদের সহকর্মী চ্যানেল 24 সিনিয়র রিপোর্টার আশিক রুদ্র। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে। বাংলাদেশ পাকিস্তান সিরিজ শেষ হলো, সেই সিরিজের মূল্যায়ন এবং সামনে নিউজিল্যান্ড সিরিজ, ঈদের ছুটি মাঝখানে সবকিছু নিয়ে আলোচনা হবে। কিন্তু শুরুটা করতে চাই দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিয়ে। আর আমরা বলছিলাম কথা বলবো বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে, যেটা সদ্যই শেষ হলো। বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে এবং এই জয়ের আনন্দ ঈদের খুশিকে আরও বাড়িয়ে দিয়েছে ক্রিকেটারদের জন্য, ক্রিকেট প্রেমীদের জন্য। সে বিষয়ে কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের সঙ্গে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আশিক রুদ্র আমাদের সঙ্গে আছেন। আমরা বলছিলাম রুদ্র, এই জয়টা কি আপনার কাছে সিরিজ শুরুর আগে এবং পরে মিলালে প্রত্যাশিত মনে হয় কিনা, এবং যেভাবে বাংলাদেশ খেলেছে দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিরে কিছুটা হলেও আমি বলবো যে দাপটে পারফরমেন্সই আমার কাছে মনে হচ্ছে কিছুটা প্রত্যাশিত, কারণ আমি টি-20 বিশ্বকাপে পাকিস্তান দলটাকে খুব সামনে থেকে দেখেছিলাম। বিশেষ করে বেশ কিছু ক্রিকেটার আছে যারা ওয়ানডে টিমে জায়গা করে নিয়েছিল। সাহেবজাদা ফারহান কিংবা শাহিন শাহ আফ্রিদি তো দলের ছিলই, দলের ক্যাপ্টেনও ছিল। সব কিছু আমার কাছে মনে হয়েছে যে বিশ্বকাপের তারা আসলে একটা বলা যে একটা ধাক্কা খেয়েছে। কারণ এক হচ্ছে ভারতের বিপক্ষে তারা হেরেছে, দ্বিতীয়ত তারা সেমিফাইনালে তারা জায়গা করে দিতে পারেনি, যদিও সুযোগ ছিল। শ্রীলঙ্কাকে খুব অল্প রানে তারা যদি আটকে রাখতে পারতো। সব কিছু মিলিয়ে পাকিস্তান মোরালি ডাউন ছিল। এই অবস্থায় তারা বাংলাদেশের বিপক্ষে যখন খেলতে এসেছে এবং আমরা যখন দেখলাম স্কোয়াডটা মাত্র 6 জন ক্রিকেটার, তাদের একেবারেই নতুন, তাদের কোনো অভিষেক হয়নি, এমন একটা দল নিয়ে তারা যখন বাংলাদেশে খেলতে এসেছে বাংলাদেশের কন্ডিশনে, সেখানে বাংলাদেশের সিরিজ জেতাটা আমার কাছে প্রত্যাশিতই মনে হয়েছে। তবে এটাও ঠিক যে বাংলাদেশ একটা লম্বা সময় পর, প্রায় 5 মাস পরে তারা ওয়ানডে ক্রিকেট খেলছিল। টি-20 বিশ্বকাপের মতো একটা আসর তারা খেলতে পারেনি, একটু মানসিকভাবে একটু বিধ্বস্তও ছিল ক্রিকেটাররা। সেখান থেকে তারা পাকিস্তানের মতো একটা র্যাঙ্কিংয়ে 5 নম্বর দলের সঙ্গে খেলা, ওয়ানডে ফরম্যাটে এবং সিরিজ জেতা, ডেফিনেটলি এটা তাদের এটা ক্রেডিট দিতেই হবে। তবে জয়টা প্রত্যাশিত আমার কাছে মনে হয়েছিল। আচ্ছা, এবং পাকিস্তান দলটাকে এই ক্ষেত্রে কি দোষারোপ করবেন কিংবা দায়ী করবেন যে তারা একটু দুর্বল দল কিনা? 6 জন নতুন প্লেয়ার নিয়ে এসছে, একদমই আনকরা, মানে ওয়ানডে ফরম্যাটের জন্য, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও বেশ কয়েকজন একদমই নতুন। মানে সেই বিচারে তারা কি আসলে একটু পরীক্ষা নিরীক্ষা করতে চেয়েছিল, নাকি আসলে বাংলাদেশকে তারা একটু লাইটলি নিয়েছিল, কোনটা? আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা আমরা বরাবর দেখি, পাকিস্তান যখন কোনো একটা বড় ইভেন্টে, সেটা বিশ্বকাপ হোক কিংবা এশিয়া কাপে হোক, তারা যখন ব্যর্থ হয় তখন তাদের দলে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসে। আমরা যদিও ফরম্যাট ভিন্ন, তারপর আমার কাছে মনে হয়েছে যে তারা হয়তো বা 2027 বিশ্বকাপকে লক্ষ্য রেখেই কিছু নতুন, যারা আসলে পাকিস্তান শাহিনসে পারফর্ম করেছে, মাস সাদাকাত আছে, তাদের হয়তো বা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছে, এমন কিছু ক্রিকেটার আছে। আমি তাদের পরিসংখ্যান ঘেটে দেখেছি, ডোমেস্টিকে কিন্তু তারা খুবই ভালো পারফরমেন্স করেছে, যে 6 জনের কথা বলা হচ্ছে। তো তার কাছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, 2027 বিশ্বকাপকে সামনে রেখেই মূলত তারা পরিকল্পনাটা সাজাচ্ছে। কারণ তাদের যে আগের যে ক্রিকেটার যারা ছিল, যেমন বাবর আজমের প্রতি কিন্তু তাদের সেই আস্থাটা নাই। আমি পাকিস্তানের গণমাধ্যমের সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও যেটা বলছিল যে বাবর আজমের প্রতি পাকিস্তানি মানুষের যে একটা অনেক বড় একটা ভালোবাসা ছিল কিংবা প্রত্যাশা ছিল, সেটা এখন অনেকাংশেই নাই। এবং আমরা দেখেছি রিজওয়ান যখন এই রিজওয়ানের ক্ষেত্রেও বলছে যে সেটা কমছে, কিন্তু দিনকে রিজওয়ানেরটাও কমেছে। রিজওয়ান, বাবর একসময় বলা যায় যে ওয়ার্ল্ড ক্রিকেটের টপ 5 জন প্লেয়ারের মধ্যে একজন ছিল বা 2 জন ছিল। রিজওয়ান যখন বিপিএল খেলতে আসে আমি দেখেছি যে তখন তার স্টারডমটা বা তার ক্রেজ, কিন্তু রিজওয়ান এখন যেভাবে খেলছে বা বাংলাদেশের সিরিজেও তার জন্য চেনা কন্ডিশন, তারপর তিনি যেভাবে খেলেছে, এটা স্বাভাবিকভাবেই পাকিস্তান হয়তো বা তাদের দলটাকে নতুন করে গঠন করছে 2027 বিশ্বকাপকে সামনে রেখে। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশকে ছোট করে বা খাটো করে দেখেছে বা পরীক্ষা নিরীক্ষা করেছে, এরকম কিছুই না। তারাও হয়তো একটা পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, যে কারণে হয়তো বা কিছু নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে, এবং পুরনো যাদের উপর এতদিন ধরে আস্থা রাখার পরও কোনো কাজে দেয়নি, হয়তো বা তাদেরকে এখন আর ওই তাদের পছন্দের তালিকা রাখতে চাচ্ছে না। তার মানে আপনি বলছেন যে ভিন্নভাবে হলেও বাংলাদেশ এবং পাকিস্তানের লক্ষ্যটা এক, যে আগামী বছরের ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে দলটাকে আসলে নতুন করে গড়া কিংবা একটা ফুল কম্বিনেশনটা ফাইনাল করা। আমার কাছে মনে হয় এটা শুধু বাংলাদেশ পাকিস্তান না, মোটামুটি সব দলেরই হয়তো বা এরকম একটা পরিকল্পনা আছে যে 2027 বিশ্বকাপ এখনো হয়তো বা মনে হবে যে অনেক দেরি আছে, বছরের মতো দেরি আছে। বাংলাদেশের যেমন অনেকগুলো সিরিজ কিন্তু সামনে আছে ওয়ানডে। আমি যত জানি পাকিস্তানে খুব একটা সিরিজ নেই, পাকিস্তানের হয়তো একটা বাইলেটারাল সিরিজ আছে ওয়ানডে খেলবে, আরেকটা হচ্ছে ট্রাইনেশন আছে যারা ওয়ানডে খেলবে। এর বাইরে কিন্তু পাকিস্তানের বিশ্বকাপের আগে খুব বেশি ওয়ানডে ম্যাচ নেই, কিন্তু বাংলাদেশে একটা সুযোগ আছে, অনেকগুলো ওয়ানডে খেলবে,
নিউজিল্যান্ডের সাথে আছে, এরপরে ভারতের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, দক্ষিণ আফ্রিকার সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথেও আছে। অনেকগুলো বাংলাদেশের আসলে সুযোগ আছে যে বিশ্বকাপের আগে নিজেদেরকে ঝালাই করে নেওয়া। এবং পাশাপাশি যেটা আসলে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সাথে কথা হচ্ছিল যে যেই স্কোয়াডটা পাকিস্তানের বিপক্ষে খেলেছে এই স্কোয়াডটাই একেবারে বিশ্বকাপ পর্যন্ত খেলাবে এমনটা না, কিছু পরীক্ষা নিরীক্ষা হবে। যেমন বাংলাদেশে এখনো হয়তো বা মিডল অর্ডারে কিছু ল্যাকিংস আছে, কিংবা 6 নাম্বার 7 নাম্বার একটু দ্রুত রান তোলার বিষয়ে কিছু ব্যাপার আছে। এই জিনিসগুলো তারা লক্ষ্য রেখেই তারা আসলে আগাতে চায়। মানে সেই জায়গায় কি বাংলাদেশের অপশন আসলে অনেক বেশি? খুব বেশি না। যেমন আমরা দেখলাম যে এই সিরিজে হয়তোবা তারা অঙ্কনকে সুযোগ দিয়েছে, নুরুল হাসান সোহানকে ড্রপ করেছে, জাকির আলীকে ড্রপ করেছে, শামীমকে ড্রপ করেছে। হয়তোবা এই তিনজন যখন পরবর্তীতে ডোমেস্টিকে খেলবে কিংবা হয়তোবা পরবর্তী সিরিজে তাদের তিনজনের মধ্যে কাউকে সুযোগ দিলেও দিতে পারে। ব্যাপারটা হচ্ছে এই 4-5 জন আছে যারা হয়তোবা এই 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এই পজিশনগুলোতে খেলে। আমরা দেখলাম যে লিটনকে কিন্তু একটু নিচে নামিয়ে দেওয়া হয়েছে। মিডল অর্ডারটাকে আসলে স্ট্রং করার জন্যই আসলে একটা প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ এখন এই মুহূর্তে যাচ্ছে। যখনই তাদের একটা সেই সঠিক কম্বিনেশনটা পেয়ে যাবে বা মিডল অর্ডারে ক্লিক করবে, এরকম 2-3 প্লেয়ার পেয়ে যাবে, তখন তাদের ওয়ার্ল্ড কাপের হয়তোবা দলটা সেট করবে। কারণ এখন কিন্তু টপ অর্ডার মোটামুটি বাংলাদেশে একটা চলে এসেছে, একটা সেটেল চলে এসেছে। তানজিদ তামিম ভালো পারফর্ম করছে, সাইফ হাসান পারফর্ম করছে না, বাট তিনি একটা ফরম্যাটে পরীক্ষিত। সৌম্য সরকার অনেক দিন ধরে আছে, তিনিও এক্সপিরিয়েন্স ক্রিকেটার। সব কিছু মিলে আসলে টপ অর্ডার চাইতে এখন বাংলাদেশ আসলে মিডল অর্ডারটা নিয়ে বেশি চিন্তিত। দুটো প্রশ্ন আমার কাছে, যে বাংলাদেশের কোন পারফরমেন্সটা আপনার ভালো লেগেছে এই সিরিজে? তানজিদ তামিম সহ টপ অর্ডার ব্যাটারদের পারফরমেন্স নাকি পেস বোলারদের পারফরমেন্স? সেটা মানে আমার কাছে একটু প্রথম জানার ইচ্ছা আসলে। উইকেটটা আমরা যদি দেখি, যে উইকেটটা তো একেবারে বলা যায় যে সিমিং উইকেটই ছিল, মানে পেসাররা বেশ এটাও কি অবাক সুবিধা করেছে পেয়েছে কিনা? একটু অবাক করেছে। এটা কৃতিত্ব কি টনি হেমিং এর নাকি আসলে? এখানে টনি হেমিং এর কৃতিত্ব দিতে হবে। আমি মানে এই উইকেট নিয়ে আমি একটু আলোচনা করেছিলাম গ্রাউন্ডস কমিটির সাথে, কিংবা যারা আসলে মাঠকর্মীরা কাজ করে, তারা যেটা বলেছিল যে মিরপুরের উইকেটটা কালো মাটি হওয়ার কারণে, কালো মাটিটা ঢেকে রাখার জন্য এর আগে যে ক্রিকেটার ছিলেন তিনি যেটা করেছিলেন যে শুকনো ঘাস ছিটিয়ে দিতেন, যেটার কারণে হয়তো ওই যখন উইকেটটা ভেঙে যেত ওই ভেতরে চলে যেত ঘাসগুলো, তখন উইকেটের মানটা খুব খারাপ হয়ে গিয়েছিল। টনি হেমিং পুরোটাই আসলে চেঞ্জ করেছে। এখন যে নতুন করে যে উইকেটের যে একটা আমরা বৈচিত্র্য, কিংবা আমরা যে মিরপুরে যে চরিত্রটা দেখতে পাচ্ছি, সেটা বলা যায় যে অনেকটাই হয়তোবা স্পোর্টিং উইকেট যেটা আমরা 2027-এ পাবো। সেক্ষেত্রে পেসাররা তো সুবিধা পাচ্ছে, নাহিদ রানা, তাসকিন সবাই খুব ভালো বল করেছে। হ্যাঁ, কিন্তু এরকম সিমিং উইকেটেও তানজিদ তামিম যেভাবে ব্যাটিং করেছে আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। যে এরকম একটা পাকিস্তানের পেসাররা ডেফিনেটলি অনেক ভালো, খুব কোয়ালিটি ফুল পেসার, শাহিন আফ্রিদি আছে, হারিস রৌফ আছে, এদের এগেইনস্টে যেভাবে আর কি একটা সেঞ্চুরি বের করে আনা, মানে আমার কাছে মানে ওভারঅল যদি সবার পারফরমেন্সের কথা যদি বলা হয় তাহলে তানজিদ তামিমের পারফরমেন্সটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এবং তানজিদ তামিম কি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে মানে অন্য ব্যাটারদের তুলনায় একটু ধারাবাহিক বেশি কিনা? মানে অন্যদের তুলনায় আমি বলছি, মানে সে ধারাবাহিক সেটা বলছি না, কিন্তু অন্যদের তুলনায় ধারাবাহিকের চাইতে আমার কাছে মনে হয় যে অন্যান্য ব্যাটসম্যানের চাইতে অনেক বেশি আত্মবিশ্বাসী। আচ্ছা, তিনি আসলে যেভাবে শটগুলো খেলছেন, ছক্কা মারছেন, সবচেয়ে বেশি 6 তিনি মেরেছেন, গত বছরও মেরেছেন, এই বছরও মেরেছেন। এবং আমার কাছে যেটা আসলে আমরা দেখলাম যে 94 যেই সময় আসলে তার লাইফের ফার্স্ট সেঞ্চুরি 94 রান, সেই সময় তিনি ডাউন দ্য উইকেটে এসেছে, তিনি ছক্কা মারলেন। মানে এটা আসলে কনফিডেন্সের কারণে হয়েছে। এটা হয়তোবা অন্যান্য বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যান যারা আছে, যারা অনেক দিন ধরে খেলছে, নাজমুল শান্ত বলি কিংবা লিটন দাস বলি, তাদের মধ্যেও এখনও আমি একটা সে কী ভাব দেখি, কিংবা সেই কনফিডেন্সটা হয়তো বা পাওয়া যায় না যেটা আমরা তানজিদ তামিমের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, মানে কারণটা কি? আপনি কি সে এই প্রজন্মে বেড়ে উঠেছে সেটা একটা কারণ, নাকি তার বেড়ে ওঠার পেছনে কারো অবদান আছে, নাকি তিনি আসলে টেকনিক্যালি সাউন্ড বেশি? কোন জায়গাটা আপনার মনে হয়? তানজিদ তামিমের শট খেলার অ্যাবিলিটি এটা অনেক আগে থেকে, সেটা এজ লেভেল থেকেই। যখন তিনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে খেললেন, যেবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো, তখনও দেখেছি যে তিনি তার শট খেলার সামর্থ্য আছে, বড় শট খেলার সামর্থ্য আছে। পাশাপাশি তিনি যেটা আসলে বলা হচ্ছে যে ভিন্ন ধরনের যে কোচের আন্ডারে যে তিনি যে কাজগুলো করছেন, যেমন সংবাদ সম্মেলনে তিনি শাহরিন নাফিসের কথা মেনশন করলেন, যে তিনি হয়তোবা ভালো স্টার্ট দিচ্ছিলেন কিন্তু বড় ইনিংস খেলতে পারছিলেন না, যেখানে শাহরিয়ার নাফিস একটা বড় ভূমিকা পালন করেছে। আমার কাছে মনে হয় যে তার নিজের চেষ্টা যেমন আছে, তেমন অন্য ভিন্ন ভিন্ন যে দেশি কোচ বা বিদেশি কোচ, এদের পরামর্শ, কিছু কিছু ব্যাপারগুলোকে নেয়া, এগুলো হয়তো বা তার কাজে লেগেছে, যেটা অন্যান্যদের ক্ষেত্রে আমি জানি না যে লিটন দাস বা শান্তরা কেন এখন পর্যন্ত এত অভিজ্ঞ হওয়ার পরেও
ধারাবাহিক পারফরমেন্সটা আমরা তাদের কাছ থেকে পাই না। এটা হয়তো বা তাদের মধ্যে এখনো সেই কিছুটা হলেও হয়তো বা স্কিলের ঘাটতি কিংবা মানসিক কোনো একটা ব্লক তাদের মধ্যে আছে, যেটা আমার কাছে মনে হয় যে তানজিদ তামিম অনেক সাহসী ক্রিকেট খেলে এই দুজনের তুলনায় কিংবা অন্যান্য বাংলাদেশি ব্যাটসম্যানদের তুলনায়। মানে সাহসী খেলে কিংবা বাংলাদেশের মাটিতে ঘরের মাটিতে খেলেছে, কিন্তু এটা কি আপনার মনে হয় যে বাইরেও সে এই একই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারবে? কিংবা তানজিদ তামিমের যে ব্যাটিং স্টাইল আমার কাছে মনে হয় যে অন্যান্য কন্ডিশন যেগুলো আছে, কিংবা আমরা যদি বলি ইংলিশ কন্ডিশন যদি বলি কিংবা সাউথ আফ্রিকার কন্ডিশন যদি বলি, আমার কাছে মনে হয় এইসব কন্ডিশনও ও ভালো কিছু করতে পারবে বা বড় ইনিংস খেলতে পারবে, সেই অ্যাবিলিটি ওর আছে। যেহেতু ও শর্ট খেলতে পছন্দ করে, একটু বাউন্সি উইকেটে কিংবা একটু গতিময় উইকেট যেগুলো আছে সেগুলোতে আমার কাছে মনে হয় ওর সেই অ্যাবিলিটি আছে যে ভালো কিছু করার। আর যেহেতু বিশ্বকাপটা আসলে সাউথ আফ্রিকায় হবে এবং সব কিছু আসলে এই সাউথ আফ্রিকার উইকেট কন্ডিশনের উপর চিন্তা করে আসলে প্ল্যান করা হচ্ছে, সেখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে টিমটা এখন আপনি দেখতে পাচ্ছেন, সৌম্য সরকার হয়তো বা একাদশের সুযোগ পায়নি, কিন্তু সৌম্য সরকারকে আমরা কিন্তু বরাবরই দেখেছি যে একটু বাউন্সি উইকেটে কিংবা একটু গতিময় উইকেটে তিনি ভালো করে থাকেন। হয়তোবা সব কিছু আসলে সেভাবেই বিসিবি প্ল্যানটা করছে যে যে ধরনের প্লেয়ার বা কম্বিনেশন তারা দাঁড় করাচ্ছে সব কিছু আসলে ওই 2027 বিশ্বকাপকে সামনে রেখে। বাংলাদেশের 3 ওয়ানডেতে খুব বেশি পরিবর্তন হয়নি 11, এটা কি অবাক করা? একটু তো অবাক লেগেছে, আমি হয়তোবা সৌম্য সরকার যে খেলেনি কিংবা শরীফুল খেলেনি, মানে এই জায়গাটা একটু সৌম্য সরকারের বিষয়টা হয়তো আমি এক্সপেক্ট করেছিলাম যে যখন প্রথম 2 ম্যাচে যখন সাইফ হাসান পারফর্ম করেনি তখন তাকে হয়তোবা সুযোগ দেওয়া হবে, কিন্তু আমি হয়তোবা পরবর্তীতে এটাও তারা চিন্তা করেছে যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটাকে হয়তোবা গুরুত্ব দিয়েছে, কিংবা মিডল অর্ডারে যদি অঙ্কনকে সুযোগ দিত তাহলে কাউকে না কাউকে ড্রপ দিতে হতো, সেক্ষেত্রে লিটন আছে বা শান্ত আছে, হয়তোবা তারা রেখেছে অভিজ্ঞ যারা আছে তাদেরকেই হয়তোবা প্রায়োরিটি দিয়েছে, যে কারণে খুব একটা চেঞ্জ করেনি। কিংবা পেস বোলার যারা আছে হয়তোবা আমরা যেটা দেখি নর্মালি যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় আসার কারণে হয়তোবা তাসকিনকে একটা ম্যাচ ড্রপ দেওয়া হয় বা মুস্তাফিজকে ড্রপ দেওয়া হয়, সেটাও দেওয়া হয়নি। সেটা একটু অবাক লেগেছে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পরবর্তী যেই সিরিজটা আছে নিউজিল্যান্ডে, সেখানে একেবারে এই একাদশ যেটা আর কি পাকিস্তানের বিপক্ষে খেলেছে সেটাই খেলবে এমন কিছু না, দলেও কিছু চেঞ্জ আসবে, হয়তো একাদশেও চেঞ্জ আসবে। আবার পাশাপাশি এটাও আমি শুনতে পেয়েছি বা জানতে পেরেছি যে নিউজিল্যান্ডের যে দলটা বাংলাদেশে আসবে সেইটাও যে খুব মানে তাদের যে একেবারে প্রথম সারির দল সেটাও বলা যাবে না। সেই সময় আইপিএল চলবে, IPL পিএসএল চলবে একসাথে, Exactly. তারা হয়তোবা সেখানে থাকবে এবং দলটা নির্বাচন করবে একটা নতুন নির্বাচক কমিটি। আমরা সেই বিষয়ে কথা বলবো, নতুন নির্বাচক কমিটির দৃষ্টি দর্শন সব নিয়ে আলোচনা হবে। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি পাকিস্তানের বিপক্ষে জয়, ঈদের খুশি সেটা বাড়িয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের জন্য। আমাদের সঙ্গে আছেন সহকর্মী আশিক রুদ্র, সিনিয়র রিপোর্টার, চ্যানেল 24। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে এই সিরিজটা শেষ হলো, আপনি বলছিলেন পরের সিরিজে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হতে পারে আপনার ধারণা, এবং নির্বাচক কমিটিটাও নতুন হবে, যেহেতু পুরনো নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 31শে মার্চ, যদিও কিন্তু তার আগেই হয়তোবা নতুন নির্বাচক কমিটি ঘোষণা করা হবে, প্রধান নির্বাচক ঘোষণা করা হবে। সেই ক্ষেত্রে আসলে দৃষ্টিভঙ্গির পরিবর্তনে দলের গঠনেও পরিবর্তন আসবে কিনা? খুব বেশি আমার মনে হয় না পরিবর্তনের সুযোগ আছে, কারণ আমরা যদি দেখি যে বাংলাদেশের ওয়ানডে টিমের আপনার মানে অপশন তো খুব বেশি নাই। যে স্কোয়াডটা 15 জনের স্কোয়াডটা দিয়েছে পাকিস্তানের বিপক্ষে সিরিজে, হয়তোবা 1-2 জন, যেটা আসলে আমি যেটা বলছিলাম যে জাকির আলী, সোহান যারা আসলে বাদ পড়েছে, কিংবা তানজিম সাকিব ইনজুরির কারণে বাইরে ছিল, হাসান মাহমুদ ইনজুরির কারণে বাইরে ছিল, এরকম 2-3 জন ক্রিকেটার আছে তাদের হয়তোবা যদি ইনজুরি থেকে সেরে ওঠে, কিংবা তারা যদি নির্বাচকরা যদি মনে করে যে জাকির আলী কিংবা সোহানকে আরেকবার সুযোগ দেওয়া উচিত কারো পরিবর্তে, তখন হয়তোবা সেই সুযোগটা বা সেই পরিবর্তনটা হতে পারে, কিন্তু সেটা খুব ম্যাসিভ কিছু হবে না, এটা মোটামুটি নিশ্চিত। আরেকটা বিষয়, আমি গতকাল ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সাথে কথা হচ্ছিল, তিনি যেটা বলছিলেন যে ক্রিকেটাররা আসলে মিরপুরে যে এখন যে ট্রু উইকেট বা স্পোর্টিং উইকেট করা হয়েছে, ক্রিকেটাররা আসলে খুব মজা পেয়ে গেছে এই ধরনের উইকেটে খেলে, সেটা ব্যাটসম্যানরা হোক কিংবা বোলাররা হোক। ব্যাটসম্যানরা এই ধরনের উইকেটেই তারা খেলতে চাচ্ছে, এবং যতটুকু আসলে শঙ্কা ছিল যে বাংলাদেশের স্পিনারদেরকে নিয়ে, বিশেষ করে মিরাজ, রিশাদ, এরা আসলে স্পোর্টিং উইকেটে কোন লেন্থে বল করতে হবে বা কীভাবে ব্যাটসম্যানকে চাপে ফেলতে হবে, ইকোনমি রেটটাকে একটু আটকে রাখতে হবে, এই ব্যাপারগুলো
নিয়ে একটু তারা স্ট্রাগল করছিল শুরুর দিকে, যখন এই ট্রু উইকেট বানানোর শুরুটা কিন্তু সেই জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু হয়েছে, যে টেস্টটাতে সিলেটে বাংলাদেশ হেরেছিল তখন থেকে। কিন্তু বাংলাদেশ তাদের বা বিসিবি তাদের আসলে সেই নীতি থেকে সরেনি, যে কারণে তার স্পোর্টিং উইকেট বজায় রেখেছে। এবং মিরাজ পরবর্তীতে তার বোলিং অ্যাকশন হোক বা বোলিংয়ের ধাঁচ কিন্তু অনেকটাই পরিবর্তন করেছে, যেটা আমরা এই সিরিজে দেখতে পেয়েছি। আগে তিনি স্ট্রাগল করেছে ওয়ানডে বা টি20-তে দেখেছি, অনেক রান দিয়েছে, মিরাজ এই সিরিজের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার সবচেয়ে ইকোনমিক্যাল বোলার, এবং তিনি উইকেটও পেয়েছেন, বেশ কিছু ব্রেক থ্রু এনেছেন। টপ 5 বোলারের মধ্যে একজনই স্পিনার, তিনি মিরাজ অবশ্যই। এবং এই কারণে আর কি বিসিবিও এতে আসলে খুব আশাবাদী, যেহেতু ক্রিকেটাররা চাচ্ছে এবং ক্রিকেটাররা ক্লিক করছে, পেসাররা ভালো করছে, স্পিনাররাও ভালো করছে, ব্যাটিংও বাংলাদেশ খুব বলা যায় যে ভালো রান করছে, 2টা ম্যাচে খুব বড় রান করেছে। সুতরাং আপনি বলছেন যে সবাই এই উইকেটটাতে খুশি, সবাই আসলে এই উইকেটটাতে খুশি। ক্রিকেটাররাও চাচ্ছে যে নেক্সট বাংলাদেশের হোম সিরিজ যতগুলো হবে সেটা যাদের এগেনস্টই হোক, পাকিস্তান সাবকন্টিনেন্টের টিম, বাট নিউজিল্যান্ড বা সামনে যদি অস্ট্রেলিয়া আসে তারা সাবকন্টিনেন্টের টিম না, এদের বিপক্ষে আমরা নর্মালি দেখি যে স্পিন ট্র্যাক বানানো হয় জাস্ট সিরিজটা জেতার জন্য বা ম্যাচ জেতার জন্য। তবে তারা একেবারে ক্লিয়ার একটা মানে ডিরেকশন দিয়ে দিয়েছে, বা বিসিবিও বলেছে যে এর পরবর্তীতে অপোনেন্ট যেই হোক, সেটা যদি সাবকন্টিনেন্টের বাইরের দলও হয়, নিউজিল্যান্ড হয়, অস্ট্রেলিয়া হয়, যেই হোক না কেন, এই একই উইকেটে তারা খেলতে চায় একেবারে 2027 বিশ্বকাপ পর্যন্ত, মানে ফল যাই হোক তারা আবারও সেই স্পিন ট্র্যাক বা আগের ধারায় তারা ফিরতে চায় না। একটু পেস বোলিং নিয়ে কথা বলি, এটা একটা বিপদে কিনা বাংলাদেশ, মধুর বিপদ, যে আপনি 4 জন যারা খেলেছে, শরীফুল, মোস্তাফিজ, তাসকিন এবং নাহিদ রানা, শরীফুল খেলতে পারেননি, মানে বাকি 3 জন তো পারফর্ম করেছেন। বাইরে রয়েছে হাসান মাহমুদ এবং তানজিম সাকিবের কথা আপনি বলছিলেন, মানে এখান থেকে ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ 3 থেকে 4 জনই যাবেন, মানে সেই সিলেকশনটা কি আসলে কঠিন হবে কিনা? এর বাইরেও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন পেসার। একটু মধুর সমস্যা, আপনি যেটা বলছিলেন যে এখন স্কোয়াডে 4 জন আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটার আছে বা পেসার আছে, এই 4 জন সম্ভাবনা অনেকটাই বেশি যে 2027 বিশ্বকাপে যাওয়া। পাশাপাশি হাসান মাহমুদের কথা বলছেন কিংবা তানজিম সাকিবের কথা বলছেন, এই দুজনের কথা যদি বলা হয় তাহলে আমি বলবো যে 5 জন পেসার যদি স্কোয়াডে রাখে, তানজিম সাকিবের সম্ভাবনাটা বেশি। তানজিম সাকিব তিনি উইকেট টেকার, তিনি ব্যাটিংও ভালো করতে পারেন। হাসান মাহমুদকে অনেকটাই আসলে আমরা টেস্ট বোলার হিসেবেই গণ্য করি বা হয়তো কাউন্ট করি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যেহেতু সিমিং কন্ডিশন থাকবে, 5 জন পেসার নিতে পারে, আপনি বলছেন 5 জন পেসার নেওয়ার সম্ভাবনা আমার কাছে অনেকটা বেশি মনে হয়। যদি একজন পেস বোলিং অলরাউন্ডার থাকতো তাহলে 5 জনের কথা সহজ হয়ে যেত জিনিসটা, কিন্তু 5 জন জেনুইন পেসার নেওয়াটা আসলে একটু কঠিন সমীকরণ। যেহেতু তানজিম সাকিবকে অনেকটা তারা আসলে অলরাউন্ডার হিসেবেও কাউন্ট করে, সেক্ষেত্রে হয়তো একটা সম্ভাবনা আছে। আর সাউথ আফ্রিকার মতো উইকেটে হয়তোবা মিরাজ এবং রিশাদ বাদে আরেকজন স্পিনার নেওয়াটা আসলে কতটুকু আমার কাছে বিলাসিতা মনে হয়। সেক্ষেত্রে হয়তোবা সুযোগটা কম অন্য স্পিনারের, বরং পেসারদের সুযোগটা বেশি। ধন্যবাদ আপনাকে আশিক রুদ্র। আমাদের সময় আসলে শেষ, একদমই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। এই মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, আর আগামী মাসে হাতছানি দিচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। সেই সিরিজে বাংলাদেশ কেমন করে আমরা দেখার অপেক্ষা রইলাম। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ।